আমার নাম মাহবুব। আমি গ্রামের একটা দুষ্টু ছেলে। এমন কোনো দিন নেই যে আমার বাড়িতে কোনো বিচার আসতো না। প্রায় নিয়মিতই আমি স্কুল ফাঁকি দিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম। হয়তো এই কারণেই আমার সঙ্গে এরকম আশ্চর্য এবং অদ্ভুত একটা ঘটনা ঘটে। সময়টা ছিল আমার স্কুলের সময়। তখন আমি ক্লাস 7 কি 8-এ পড়ি, আমার সঠিক খেয়াল নেই। ওই সময়টাতে আমি বেশ ফাজিল এবং দুষ্টু ছিলাম। ছোটবেলা থেকে এরকম। প্রাইমারি স্কুলে থেকেই আমাকে আমার মা স্কুলে পাঠাতে পারতো না। মানে ওই যে স্কুলে পাঠালে হয়তো স্কুলের সামনের দরজা দিয়ে ঢুকালে পেছনের দরজা দিয়ে বের হয়ে যেতাম। সারাদিন এটা ওটা করে বেড়াতাম, জঙ্গলে ঘুরে বেড়াতাম, বৃষ্টিতে ভেজা, ফুটবল খেলা আর যত ধরনের যত কাজ আছে সমস্ত অকাজ কুকাজ আমি পুরো গ্রাম ভরে করে বেড়াতাম। আমার আরেকটা বন্ধু ছিল, সেই বন্ধুটির সঙ্গেই আমি মূলত এসব করে বেড়াতাম। দুজনে সবসময় একত্রেই থাকতাম। কিন্তু সেই দিন দুপুরবেলা যে আমার সঙ্গে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে তা আমি আজ করতে পারিনি। আমার কাজই ছিল হচ্ছে ওর গাছের লিচু, আম, ডাব, কাঁঠাল এই সমস্ত কিছু পেড়ে খাওয়া, মুরগি ধরা বা যে কারোর ক্ষতি করা, কাউকে মারধর করা। এমন কোনো দিন নেই যে আমি মারধর না করে বাড়িতে ফিরতাম না। সব মিলিয়ে ওই সময়কার আমার জীবন এরকমই কাটত। বৃহস্পতিবার এবং শুক্রবারের দিন আমাকে কেউ খুঁজে পেত না, কারণ ওই যে বিটিভিতে সিনেমা হতো সেগুলো দেখতে যেতাম, আর গভীর রাত পর্যন্ত মানুষের বাসায় সিডি বা ভিসিআর দেখতাম। এরকম করেই আমার গ্রামের ছোটকালের জীবনগুলো কেটেছে। কিন্তু একটু বড় হবার পর যখন বন্ধুদের সঙ্গে এদিকে ওদিকে আড্ডা দিতে লাগলাম, তখন মূলত সমস্যাটা শুরু হলো। আমি তখন ক্লাস 8-এ বা 9-এ পড়ি। আমি আমার এক বন্ধুকে বললাম, চল আজকে দুপুরে অমুক বাগানে কদম ফুল আছে, সেই কদম ফুল ছিঁড়তে যাই। কদম ফুল আবার আমার খুব ভালো লাগতো, কেন জানি না। তবে কদম গাছ ছিল বেশ লম্বা এবং ওই সরু, যার কারণে ওইটার উপর উঠতে গেলে হয়তো একটু বেগ পোহাতে হবে। এই সমস্ত কারণে আমার আম্মা আমাকে খুব মারধর করতো যে এই গাছে সেই গাছে বেয়ে বেড়াস, থেকে গেছো নাকি। তখন ছিল মধ্য তপ্ত দুপুর। ওই সময়টাতে ওই জঙ্গলের ভিতরে কেউ ছিল না, আমি এবং আমার সেই বন্ধুটি। জঙ্গলের চারিপাশে কোনো বাড়ি ঘরদোর নেই। ওই যে থাকে না, গ্রামের ভিতরে এক ধরনের ভিটা থাকে, যে ভিটার মধ্যে কোনো বাড়ি ঘরদোর থাকে না, শুধুমাত্র গাছপালা। ঠিক ওরকম একটা জায়গায় জঙ্গলের একদম মাঝ বরাবর একটা কদম ফুল গাছ আছে। সময়টা ছিল বৃষ্টির সময়। বৃষ্টি সেরেছে, এই জন্য কদম ফুলের ঘ্রাণটা যেন আরো সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তখন যেটা করলাম, আমি ওই ভেজা গাছেই কদম গাছে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। আমার সেই বন্ধু বলল কি যে না, আমি উঠবো না। যাই হোক, আমি কদম গাছে উঠলাম। কদম ফুল আমার অনেক পছন্দ, যার কারণে কদমের একদম মগডালে উঠে ফুলগুলো পাড়ছিলাম। আচমকা আমি খেয়াল করলাম যে আমি যে ডালে আছি তার অপোজিট ডালে কেউ একজন বসে আছে এবং বসে আমার দিকে আর চোখে তাকালো। ঠিক তখনই আমি সেখান থেকে পা মোড়কে পড়ে যেতে গেলাম এবং পড়েও গেলাম। আমি পড়ে যেতে যেতে মাটিতে যখন পড়ে যাবো আর কি, আমি তো ভেবেছি যে আজকে আমি শেষ, আজকে আমার শেষ দিন। আমি মাটিতে পড়ার খানিকক্ষণ আগেই প্রায় অচেতন হয়ে গেলাম এবং মাটিকে ধপাস করে পড়ে গেলাম। আমার যে বন্ধু ছিল, সে বন্ধু সম্ভবত আমাকে রেখে এখান থেকে পালিয়েছে বা সম্ভবত কাউকে ডেকে আনার জন্য গিয়েছে। আমি কতক্ষণ সেখানে পড়েছিলাম জানি না, তবে আমার পায়ের গোড়ালির দিকে কিঞ্চিত ব্যথা পেয়েছি সেটা বোঝা গিয়েছে। আমার যখন জ্ঞান ফিরল তখন প্রায় বিকেল হয়ে এসেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই যখন পা ফেলতে যাব তখন খেয়াল করলাম পায়ে বেশ ভালো একটা মোচড় খেয়েছি, মানে হাঁটতে পারছিলাম না। আমি উপর দিকে তাকালাম। আমি যতখানি উপরে উঠেছিলাম ওইখান থেকে মাটিতে পড়া মানে আমি মরে যাব এরকমটা তো একদম 100% গ্যারান্টি, কারণ উপর থেকে নিচে পড়লে মারা যাওয়াটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমি এরকম ভাবে নিচে শুধুমাত্র পা মুচকে গেল কি হবে, কিছুই তো বুঝতে পারলাম না। আর আমার বন্ধু, সে কোথায়? সে কি আমাকে রেখে পালিয়েছে নাকি? আমি এখানে কতক্ষণ পড়েছিলাম জানি না। সম্ভবত ও ভয় পেয়েছে, এই জন্য এখান থেকে চলে গিয়েছে বা আমি মারা গিয়েছি এটা ভেবে আমাকে অনেকবার ডাকার চেষ্টা করেছে। আমি নাকি উঠিনি। তারপর আমি উঠে আমার হাতে যে কদম ফুলগুলো ছিল সেগুলো নিয়ে আমি ঘোরাতে ঘোরাতে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার মা আমাকে দেখে বলল, কি রে, ঘোরাচ্ছিস কিসের জন্য? আমি তখন বললাম, গাছের উপর থেকে পড়ে গিয়েছি। আমার মা কই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তা না, আমাকে ধরে বেদম কেলানি, এত মার মারলো
পরে আব্বা এসে বলল কি যে ওর পায়ে কি হয়েছে সেটা একটু ডাক্তার বাড়ি নিয়ে দেখাতে তো হবে। তারপর আমাকে ওই দিন সন্ধ্যার দিকে আমার আব্বা গ্রামের যে ডাক্তারের চেম্বার আছে সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বললো এই হালকা একটু মোচ এসেছে, সমস্যা নেই, ব্যথার ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আমি তখন রাতে বাড়িতে চলে আসলাম। আমার পায়ে এত পরিমাণ ব্যথা ছিল যে পা কোনোভাবেই নাড়াতে পারছিলাম না, খুব ব্যথা। এই ব্যথা নিয়ে আমি যে হাঁটতে পারবো না সেটা খুব দিব্যি বুঝতে পারছি। আমার বন্ধুর উপর রাগ হচ্ছে, ও আমাকে ওইখানে একা রেখে এরকমভাবে ফেলে চলে আসলো, এই জন্য খুব রাগ হলো ওর উপর। আমি মনে মনে ভাবলাম ওর সঙ্গে কথাই বলবো না। রাত্রেবেলা খুব যন্ত্রণা হলো। পরের দিন সকালবেলা উঠেও পা নাড়াতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। আম্মা তখন বলল কি যে আরো যা, আরো দুষ্টুমি করে বেড়া, তুই যতদিন ঘরে বসে থাকবি অন্তত পক্ষে আমি বেঁচে যাব, কোনো বিচার আসবে না বাড়িতে, তোর জ্বালায় একদম শেষ হয়ে গেলাম। গতকালকে কি করে আসছিস? গতকালকে ওর গাছ ভেঙে আসছিলি, কারণ সে বিচার দিয়ে গেছে যে সে নতুন গাছ লাগাইছে, সেই গাছগুলো ভেঙে নাকি উল্টো করে লাগাই রেখে আসছিস, এটা কেন করছিস? আমি তখন বললাম আমি করি নাই। তখন আমার মা বলল তুই করছিস না, কে করছিস সেটা খুব ভালোভাবেই জানি, এখন সাফাই গাইতে হবে না, চুপচাপ গিলে আমাকে উদ্ধার কর। তারপর খাবারগুলো দিয়ে গেল। আমি খালি এটা ভাবছিলাম যে আমি গাছের উপর কাকে দেখলাম, ওইখানে তো কারোর থাকার কথা না। একটা মেয়ে বসেছিল সম্ভবত, তার মুখে নাকাব, যার কারণে তাকে দেখা বা বোঝা যাচ্ছিল না। তবে একটা মেয়ে যে বসেছিল সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এবং দিব্যি বুঝতে পারছি। কিন্তু কে ছিল গাছের উপর, নাকি আমি ভুল দেখেছি? আমার তো আসলে বিশ্বাস হচ্ছে না। কদম ফুলগুলো তখনও আমার ঘরে যেখানে আমি ঘুমাই সেই টেবিলের উপর রাখা ছিল, এবং কদম ফুলগুলো আমার এত ভালো লাগে যে আমি ওখানে সাথে করে নিয়ে এসেছি। অনেকগুলো কদম ফুল ছিঁড়েছিলাম যা নিচে পড়েছিল, সেই ফুলগুলো ডান্ডি সহকারে আমি পানির ভিতরে এনে ভিজিয়ে রেখেছি। হাঁটতে পারতাম না, তবে ফুল কাছ থেকে ছাড়া করিনি। আমার ছোট বোন রিমি এসে বলল যে তুই এই ফুলের জন্য পা ভেঙেছিস, আবার সেই ফুলগুলো এখানে রেখে দিয়েছিস? আমি বললাম হ্যাঁ রেখেছি, তোর সমস্যা আছে, তুই যা এখান থেকে। আমি তখন বিছানায় শুয়েছিলাম। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম আসছিল না কেন যেন। আচমকা মধ্যরাতে আমি খেয়াল করলাম যে একটা আলো আমার ঘরের ভিতরে আসছে। এটা কি ধরনের আলো? লালও না, সবুজ না, নীলও না, একটা অন্য রকমের আভা, অনেকটা তারার আলোর মতো জ্বলজ্বল করছে। ছোট্ট একটা বিন্দুর মতো আলো আমার ঘরের ভিতরে জোনাকি পোকার মতো ঢুকলো, ঢুকে তারপর আচমকা হাওয়ায় মিলিয়ে গেল। তবে আলোটা ঘরে ঢোকার পর একটা অদ্ভুত সুঘ্রাণে ঘর মোমো করতে শুরু করলো। এটা কিরকম সুঘ্রাণ ছিল জানি না। তারপর আমি খেয়াল করলাম যে আমার পায়ে কেউ হাত দিয়েছে। একটা আচমকা মোচড় দিতেই আমার পায়ে এত পরিমাণ ব্যথা লাগলো যে আমি জোরে চিৎকার মেরে উঠলাম। এক চিৎকারে পুরো বাড়ির মানুষ এক জায়গায়। আমি তখন বললাম যে আমার পা যেন কেউ টেনে ধরেছিল, সেজন্য আমি ভয় পেয়েছি, খুব ব্যথাও পেয়েছি। তারপর সকালে বললো কই, কেউ তো নাই ঘরের ভিতরে, আর ঘরের দরজা তো আর আওয়াজও ছিল, তুই ঘরের ভিতরে কি আসবে, আসলে বের হয়ে যাবে কিভাবে? আমি বললাম না, কেউ এসেছিল। যাই হোক, কারোর কথাই কোনো গ্রাহ্য না করে সকালে চলে গেল। বললো কি যে এসব ফালতু কথা, ঘুমাতো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে যখন পাটা নাড়াতে যাচ্ছি, ঠিক তখন খেয়াল করলাম যে আমার পায়ের ব্যথাটা একদম গায়েব হয়ে গিয়েছে। ব্যথা কোত্থেকে গায়েব হলো কিছু তো বুঝতে পারছি না। আশ্চর্য তো, ব্যথা তো এরকম গায়েব হওয়ার কথা না। গত রাতেও যে পরিমাণ ব্যথা ছিল, আমি পা ভালো মতো নাড়িয়ে দেখলাম সত্যিই ব্যথা নেই। তারপর আর কি, তারপর আমি নেমে লাফাতে শুরু করলাম। সকলে বলল যে কি ব্যাপার, তোর পায়ের ব্যথা তো দ্রুত ছেড়ে গিয়েছে, মাত্র 2 দিন হয়েছে। আমি বললাম হ্যাঁ, কিন্তু পায়ের ব্যথা সারলো কিভাবে জানি না, তবে ভালো লাগছে। এটা বলতেই আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সর্বপ্রথম রাস্তায় বেরিয়ে দেখা হলো আমার সেই বন্ধুটির সাথে। আমি ওকে বললাম যে কিরে, তুই আমাকে ওইরকমভাবে এখানে ফেলে চলে এসেছিলি কিসের জন্য? তখন ওই বন্ধু যা বলল সেটা বিশ্বাসযোগ্য ছিল না। ও আমাকে বলল যে আমি দেখলাম যে তুই খুব স্মুথলি আস্তে আস্তে উপর থেকে নিচে নামছিস এবং নিচে এসে ধপাস করে পড়ে গেলি, এটা কিভাবে সম্ভব? ওইটা দেখে আমি ভয় পেয়েছি। সম্ভবত কোনো ভূত প্রেত তোকে ধরে নামিয়েছে, না হলে অত উপর থেকে পড়ে তোর বাঁচার তো কথা না। অনেক উপরে ছিল, প্রায় 4-5 তলার সমান উপর তো হবেই। এত উপরে উঠেও এত উপর থেকে পড়ে আমি বেঁচে গেলাম কিভাবে, সেটাই আমার বন্ধুর খটকা ছিল। আর আমি যে আস্তে আস্তে একদম শুরু করে নেমেছি, সেটা মূলত আমার বন্ধু দেখে ভয় পেয়েছে। আমি তখন তোকে বললাম যে তুই আমাকে ওরকমভাবে ফেলে রেখে চলে আসতে পারলি, তোর সঙ্গে আমি কোনো কথাই বলবো না, তুই সর এখান থেকে।
ও যে কি দেখে ভয় পেয়েছে সেটা আমি বিশ্বাস করতে চাইনি শুরুতে। এবং ওকে আমি বললাম যে তুই মূলত হচ্ছে গিয়ে আমাকে সাহায্য করতে চাসনি বা আমি মরে যাই সেটা চেয়েছিলি, এই কারণে আমাকে এখানে ফেলে রেখে চলে এসেছিস। আমি বুঝি না বোধহয় কোনো কিছু, তাই না? আমাকে কি দুধের শিশু ভেবেছিস? তারপর ও এখান থেকে চলে গেল। আমি তো রাগবাগ করে চলে এসেছি। চলে এসে আমি হচ্ছে গিয়ে আমাদের ওইখানেই একটা বাগানের ভিতরে বসে আছি, আম বাগানের ভিতরে। এবং সেই বাগানের ভিতরে খুব ভালো বাতাস আসে মাঠের ভিতর থেকে। এখানে বসে থাকলে অতটা গরম লাগে না। আর ওইদিনকে খুব গরম, যার কারণে আমি বাগানের ভিতরে বসেছিলাম। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম আশপাশটার সমস্ত বাগানের আম গাছগুলো কেমন যেন জোরে জোরে বাতাস দিচ্ছিল। এত জোরে বাতাস দিচ্ছিল যে সেখানে বসে থাকাই দুষ্কর। এত জোরে বাতাস সাধারণত এখানে হয় না। তারপর আর কি আমি বাড়িতে চলে গেলাম। ওই সময়টাতেই মূলত হচ্ছে আমার চাচা আমাকে ডাক দিয়ে বলল যে এই তুই এদিকে আয়, তুই বাড়িতে যাবি না? তোর মা তোকে ডাকতেছে, তুই কোনো কাজ আছে মনে হয়। আমার আব্বা তখন মাঠে ছিল, সম্ভবত মাঠে যাওয়ার জন্য ডাকতেছে। আমি যে স্কুলে যাই না সেটা আমার আব্বা এবং মা দুজনে খুব ভালোভাবে জানে। তবে আব্বা আমাকে মাঠে যাওয়ার জন্য জোর জবরদস্তি করে না, শুধুমাত্র মাই আমাকে মাঠে যাওয়ার জন্য জোর জবরদস্তি করে। বলে কি যে তাড়াতাড়ি মাঠে যা, মাঠে গিয়ে বাবার সাথে একটু কাজ কর, গিয়ে স্কুলে যাস না, ঠিক আছে। আমি কি আর করে বাড়িতে যাব, আর এখন তো খেতে হবে। খাওয়া দাওয়া না করে বেরিয়ে হয়েছি বাসা থেকে। যাই হোক বিকেল আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি বাড়ি থেকে বের হলাম। বলো কি যে তোর আব্বা তেল পাঠাইছে, মানে তেল চাইছে আর কি। এই যে বোতলের তেল আছে, তেল নিয়ে মাঠে যা, মাঠে গিয়ে তারপর তেলগুলো দিয়ে যা। তারপর আর কি করার, মাঠে গেলাম। মাঠে গিয়ে তেলগুলো দিয়ে ওইখান থেকে ফিরতে আমার বেশ খানিকটা সন্ধ্যা হলো, মানে রাতের পরবর্তী সময়টায়। তো ওই টাইমে আমি যখন ফিরছিলাম আমাদের বাড়িতে ফেরার পথে আমাদের ওইখানে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের পুকুরের যেটা বলে চাল্লা বলে, তো চাল্লার ওই পাশে ছিল হচ্ছে একটা লিচু বাগান। যে লিচু আমার খেতে খুব ভালো লাগতো এবং খুব দুর্দান্ত ছিল ওই গাছের লিচু। তো ওই লিচু আমার কাছে খুব ভালো লাগতো। তো আমি ভাবলাম যে ওই লিচু গাছ থেকে কয়েকটা লিচু পেড়ে খাই, এবং ওই কারণেই মূলত হচ্ছে কি আমি ভাবলাম যে ওই চাল্লার উপর দিয়ে যাই। তো আমি যখন ওই পাশ দিয়ে যাচ্ছিলাম আমি বেড়া ভেঙে ভেতরে ঢুকলাম। বেড়াটা ভাঙাই ছিল, মূলত এই বেড়া আমি নিজেই ভেঙেছি। এর আগের বার যখন এসেছিলাম তখন ভেঙেছি। সেই বেড়াটা তখন পর্যন্ত মেরামত করেনি, যার কারণে আমি ওই দিক দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। আর রাত হয়ে যাওয়ার কারণে কেউ আমাকে দেখবে না সেটা আমি খুব ভালোভাবে জানতাম, কারণ রাত্রেবেলা তো কেউ দেখার কথা না। আর আমি এরকম লোক ছিলাম এবং একটু কালো ছিলাম, যার কারণে ওই গাছের মাথায় বসে থাকলেও আমাকে কেউ দেখতে পারবে না। সবাই আমাকে এগুলো বলে খেপাতো, তবে এগুলো নিয়ে আমার তেমন কোনো আক্ষেপ ছিল না বা মাথা ব্যথা ছিল না। আমি তখন সেই লিচু গাছের উপরে উঠে বসলাম। এখানে অবশ্য গার্ড আছে যারা কিনা গার্ড দিয়ে থাকে যে লিচু কেউ খেলো কিনা। এই বাগানের ভিতরে প্রায় 18 থেকে 19টা লিচু গাছ আছে। তার মধ্যে থেকে এই লিচু গাছটা লিচু সব থেকে বেশি মিষ্টি এবং আমার কাছে সুস্বাদু লাগে। আমি পেট ভরে খেয়ে যাই। অনেকবার অবশ্য ধাওয়া খেয়েছি, তবে আজকে ধাওয়া খাওয়ার সম্ভাবনা নেই, কারণ দেখে মনে হচ্ছে বাগানের ভিতরে কেউ নেই। আর সন্ধ্যার দিকে তো আমি সাধারণত আসি না, আসলে দিনের বেলা আসি। আমি গাছের উপরে বসে খেতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ লিচু খাচ্ছিলাম। হঠাৎ আচমকা আবার আমি অন্য একটা জিনিস দেখি আমার চোখ আটকে গেল। আমি দেখলাম আমি যে ডালে বসে আছি ঠিক সেই ডালে একটা পাতলা শুকনো ডালের উপর, মানে ওই ডালের উপর কেউ বসে থাকতে পারে না, কোনো মানুষ বসে থাকলে ধপাস করে ভেঙে পড়ে যাবে। একটা মেয়ে বসে আছে। মেয়েটার গা থেকে আলো জ্বলজ্বল করছে। তার চেহারার যে বোঝা যাচ্ছে না, তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে একটা মেয়ে মানুষ। তার গায়ে অদ্ভুত রকমের এক ধরনের আলো জ্বলছে, মানে আলোটা অনেকটা টিউবলাইটের মতোও না, আবার মরিচবাতির মতোও না, একদম মিহি আলো, কিন্তু তাকে সেই আলোতে দেখা যাচ্ছে। আমি তখন চমকে গেলাম। চমকে গিয়ে পড়ে যেতে গিয়েও এবার পড়লাম না, খপ করে ডাল একটা ধরে ফেললাম। ওই দিনকে তো পড়ে গিয়েছিলাম কারণ এই গাছটা, মানে কদম গাছ যেটা, সেটা অনেকটা সরু হয় এবং ডালপালা কম থাকে, মোটা মোটা ডাল থাকে, সেহেতু ওই দিনকে নিজের ঝুল ঠেকাতে পারিনি। কিন্তু আজকে যখন আমি তাকে দেখে ভয় পেয়ে বুকে থুথু নিয়ে ওইখান থেকে ধপাস করে নেমে যেতে গেলাম, দেখলাম মেয়েটি আমার আগেই মাটিতে নেমে পড়েছে এবং নেমে মাটির কাছাকাছি দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে কিছু জিজ্ঞেস না করে সেখান থেকে ছিঁড়ে ছুটে দৌড়, মানে এত জোরে দৌড় দিয়েছি যে আমাকে যে সে ধরতে পারবে না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি খেয়াল করলাম যে সেই মেয়েটি আমার পাশ বরাবর ছুটে আসছে, মানে আমি যে গতিতে আসছি ঠিক সেই গতিতেই সে আসছে। আমি রাস্তা পেরিয়ে ধান ক্ষেতের ভিতর নেমে গেলাম। ধান ক্ষেত থেকে আমাদের বাড়িটা সামান্য দূরে। আমি বলেছি যে চেয়ারম্যানের বাড়ি থেকে আমার বাড়িটা অল্প একটু দূরে, তো সেহেতু ওই চাল্লার পার হয়ে কয়েকটা ধান ক্ষেত পার হলেই মূলত হচ্ছে আমাদের বাড়ি।
আমি দেখলাম যে মেয়েটি আমার পেছন পেছনে আসছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েটি হেঁটে বা দৌড়ে নয়, সে উড়ে আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন কিন্তু আমার বয়স বেশি না, এই কত হবে 17-18 বছর বয়স। ওই সময়টাতে আমি এরকম একটা আশ্চর্য জিনিস দেখে চমকে যাওয়ার মতো কথাই এবং ভয় পাওয়ার কথা। আমি দৌড়ে বাড়ি দিকে ফিরছিলাম। যত দূরে আসছিলাম তত দ্রুতই যেন ওই মেয়েটি আমার পাশ বরাবর ঘেঁষে আসছিল। মেয়েটির গায়ে ছিল আলো এবং পরনে ছিল অন্যরকম একটা হিজাব জাতীয় জামা, যাতে করে তার চেহারা ওরকমভাবে বোঝা যাচ্ছিল না। আমি খুব দ্রুত গতিতে বাড়ির কাছাকাছি প্রায় চলে আসলাম। ধান ক্ষেতের মধ্যে দিয়ে যখন আসছিলাম তখন আমার গায়ে কাদা টাদা মেখে একদম অবস্থা খারাপ। ধানের বালিতে লেগে আমার হাতের বেশ কয়েকটা জায়গায় কেটেও গিয়েছে। আমি অনেক কষ্ট করে বাড়ির কাছাকাছি যে কাঁচা রাস্তা আছে সেই কাঁচা রাস্তায় উঠে হাঁপিয়ে পড়লাম এবং সেখানেই বসে পড়লাম। কারণ আমি দেখলাম যে রাস্তার ওই পাশ থেকে আমার এক কাকা এদিকে এগিয়ে আসছে। আমাকে দেখে আমার সেই কাকা বলল, কি রে তুই এখানে এরকম কাদা মাখা মেখে এরকম হাঁপায় বসে আছিস কিসের জন্য? আমি তখন বললাম, কাকা আমি আমি মাঠ থেকে আসতেছিলাম, মানে আমি হাঁপাতে হাঁপাতে কিছু একটা বলবো, তার আগে বলো কি যে ও আচ্ছা মাঠের থেকে আসছিস এই জন্যই অবস্থা, বাড়িতে যা, বাড়িতে গিয়ে গোসল টোসল করে নে, কাদা মাদা মেখা কি করছিস, আজকে মনে জমিতে প্যাক দিছিস তাই না? আমি কিছু বলার আগেই কাকা সেখান থেকে চলে গেল। কাকা যাওয়ার আগেই আমি খুব দ্রুত গতিতে উঠে বাড়িতে চলে গেলাম, কারণ আমি জানি যে ওই জিনিসটা নিশ্চয়ই আমার আশেপাশে আছে। এবং সেদিন যখন আমি মাঠে ওই কদম গাছের মাথায় ওই মেয়েটিকে দেখেছিলাম, এটা সেই মেয়েটি। কারণ ওই দিনকেও যেরকম জামা পরা ছিল আজকেও ঠিক সেরকম জামা পরা, এবং ঘ্রাণটা খুব পরিচিত। এই ঘ্রাণটা এর আগের দিন আমি পেয়েছি মেয়েটার কাছে। তার মানে এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি যেখানে সেদিনকে মগ ডালে বসেছিল, আজকেও লিচু গাছে বসেছিল। কিন্তু মেয়েটিকে এবং কেনই বা আমার পিছু নিয়েছে? মেয়েটি কোনো ভূত প্রেত নাকি অন্য কোনো কিছু? আমি বাড়িতে ঢোকার পরপরই আমার আব্বা বললেন যে, কি রে তুই এরকম কাদামাদা মেখে কোন সময় আসছিস? আর তোর তো অনেক আগেই আমি পাঠাই দিছি, আসতে তো দেরি হলো কিসের জন্য? আমি তখন বললাম, আব্বা ওই মাঠে কাদার ভিতর পড়ে গেছিলাম, তারপর ভাবলাম যে গোসল করে আসি, পরে ভাবলাম যে রাত্রেবেলা একা একা এইরকম পুকুরে নামবো, তাই করে বাড়িতে চলে আসছি, এই জন্য আসতে দেরি হয়েছে। আব্বা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, যা গোসল করে নে। আমার বুক তখনও ধরফর করছিল। এত পরিমাণ বুক ধরফর এর আগে আমার কখনোই করেনি। আমি ভীষণ অবাক হয়ে তখন গোসলখানায় গোসল করতে গেলাম। কল চেপে পানি তুলে গোসল করছিলাম। গোসল করার শেষে খেয়াল করলাম যে আমাদের বাড়ি থেকে যে অনেকটা দূরে যে ভিটা দেখা যায় না, সেই ভিটার মধ্যে একটা আলো জ্বলজ্বল করছে গাছের আড়ালে। সেই আলোটা অনেকটা মানুষের অবয়বের মতো। আমি দ্রুত কাপড় পরে সেখান থেকে বেরিয়ে ঘরে চলে আসলাম। আমার কেন যেন অদ্ভুত লাগছিল এবং খুব ভয় লাগছিল। সব মিলিয়ে ওই রাত্রেবেলা আমি যে এত পরিমাণ ভয় পেয়েছিলাম, ভয়ে আমার জ্বর চলে আসলো। জ্বরে আমি কোনো কিছু চোখে দেখছিলাম না, চারিদিকে অন্ধকার দেখছিলাম এরকম মনে হচ্ছিল আমার কাছে। সব মিলিয়ে খুব ঘন জ্বর এসেছে এবং খুব খারাপভাবেই আমাকে জ্বরে একদম পাকড়াও করেছে। আমি কি করব কিছু বুঝতে না পেরে ওই রাত্রেবেলা একা একাই ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। আর এত পরিমাণ জ্বর ছিল যে আমার বোঝার উপায় ছিল না যে আমি একা ঘুমিয়েছি নাকি সাথে কেউ আছে। ওই রাত্রেবেলা আচমকা আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি সামনে যা দেখতে পেলাম সেটা স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল তা আমি জানি না। তবে ওই রাতটি আমার জন্য ছিল বিশেষ কোনো রাত, কারণ এর আগে জ্বর হলে আমাকে কেউ এরকম সুন্দরভাবে মাথা টিপে দেয়নি, অথবা এরকম সুন্দরভাবে আমার হাত পা টিপে দেয়নি, আমাকে এত যত্ন করেনি। কিন্তু ওই রাতে আমার মাথায় এত পরিমাণ ব্যথা ছিল যে আমার হাত পা, তারপর মাথা টিপে দিয়েছে, চুল টেনে দিয়েছে। কে দিয়েছে জানি না, আমি সম্ভবত ভেবেছিলাম আমার মা দিয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করলাম, মা কালকে কি তুমি আমার এখানে এরকমভাবে? মা তখন বলল, ওই না তো, কালকে তো আমি ঘুমাইছি, আর তোকে ওষুধ খাওয়াই দিয়ে তো আমি চলে গেলাম। আমার একটু খটকা লাগতে শুরু করলো। আমার শরীরে এরকম জ্বর নিশ্চয়ই ভয় থেকেই হয়েছে এবং ভয় পেয়েই নিশ্চয়ই জ্বর বাঁধিয়েছি আমি। কিন্তু গত রাতে যা ঘটেছে তা কি স্বাভাবিক কোনো কিছু ছিল নাকি অন্য কোনো কিছু? আমার সাথে সব কি ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সমস্ত বিষয় কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে নিজেকে বোঝালাম, না এটা স্বপ্ন ছিল, এটা বাস্তব কোনো কিছু না, এরকম কোনো কিছু হয় নাকি, আর এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই। যাই হোক, ওই দিন একটু সুস্থ হলাম, সারাদিন বারান্দায় খাটের উপর বসেই কাটালাম। জানি না আমার সঙ্গে কী ঘটছে। সেই রাতের পর থেকেই, মানে সেই দুপুরবেলা
যে কদম গাছে উঠলাম ওই সময়ের পর থেকে আমার সঙ্গে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই এই প্রথম হয়তো এরকম কোনো কিছু ঘটছে যে আমি অদ্ভুত জিনিস স্বপ্ন দেখছি। কেউ এসে আমার পা ঠিক করে দিয়ে যাচ্ছে, কেউ এসে আমার হাত পা টিপে দিচ্ছে, আবার কেউ ওই গাছের উপর থেকে নিচে ফেলে দিচ্ছে, আবার সেই আবার বাঁচাচ্ছে। কিন্তু এই জিনিসটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। কোনো ভূত প্রেত হবে কি? ভূত প্রেত কি আমার পিছু নিয়েছে নাকি? সব মিলিয়ে আমি ভয়ে ভয়ে থাকতে শুরু করলাম। ওই দিন সারাদিন কেটে গেল। রাত্রেবেলা আবার জ্বর আসলো। এত পরিমাণ জ্বর যে আমি চোখে কিছু দেখছি না। ওই দিন আচমকা রাত 12:30 কি 1টা হবে, ওই সময়টা আমার ঘুম ভেঙে গেল। গ্রামের সকল তো তখন ঘুমিয়ে পড়েছে। এত রাত্রেবেলা নিশ্চয়ই কেউ জেগে থাকার কথা না। আমি আচমকা ঘুম থেকে উঠে দেখি মাথা কিছুটা শিথিল হয়েছে, মানে ব্যথাটা নেই, আর জ্বরটাও খানিকটা সেরেছে। ঠিক তখনই আমি উঠে বসতে যাব, ওই সময় খেয়াল করলাম আমার পাশে কেউ বসে আছে, কারণ তার হাতের সাথে আমার টাচ লেগেছে। হাতটা ছিল খুব ঠান্ডা এবং আমি স্পষ্ট বুঝতে পেরেছি সেটা একটা হাত, এবং মানুষের হাতের মতোই। আমি তখন ভয়ে সেখান থেকে সরে গেলাম। হারিকেনের আলোটা টিমটিম করে চলছিল। আমি সঙ্গে সঙ্গে সেটা বাড়িয়ে দিলাম। এরপর আমি যখন হারিকেনের আলোটা সামনে ধরলাম তখন আমি চমকে গেলাম। আমি খেয়াল করলাম আমার বিছানার পাশে কোন একটা মেয়ে বসে আছে। মেয়েটার পরনে এক ধরনের শাড়ি। শাড়িটা বেশ দামি এবং মাথায় কোনো কিছু নেই, চুলগুলো খোলা একদম পিঠ পর্যন্ত। মুখে এক ধরনের নোলক পরা, আর চোখ দুটো এত সুন্দর গাঢ় কাজল দিয়ে ঢাকা যে চোখের দিকে তাকালে যে কেউ একদম অবাক হয়ে যাবে। এত চমৎকার এবং সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। এটা বাস্তবিক যে এরকম সুন্দরী মেয়ে আমাদের এলাকাতেও নেই। কিন্তু এই মেয়েটি আমার ঘরে কি করছে? মেয়েটির গা থেকে অদ্ভুত রকমের এক সুঘ্রাণ বের হচ্ছে, যে সুঘ্রাণ আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। তবে এই কয়েকদিন আমি পাচ্ছি এই সেম সুঘ্রাণ খুব তীব্রভাবে আমার নাকে এসে লাগছে। তখনও পর্যন্ত আমার গায়ে বেশ ভালোই জ্বর আছে। মেয়েটি তখন আমাকে বলল যে এখন কেমন বোধ করছো? আমি গলা দিয়ে শব্দ বের করতে পারছিলাম না। মেয়েটি আমাকে আবার জিজ্ঞেস করলো, এখন কেমন বোধ করছো? তুমি ভালো আছো? আমি তখন আবার মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে আপনি কে এবং আপনি আমার ঘরে কিভাবে ঢুকেছেন? আমি তখন আম্মাকে ডাক দিতে যাব, তখন মেয়েটি আমাকে বলল যে আপনার আম্মাকে ডাক দিতে হবে না, আর আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। যদি ক্ষতি করার হতো তাহলে এতদিনই করে ফেলতাম। আমি তখন আবার ভয় পেয়ে বললাম, এতদিনে মানে আপনি কে এবং আপনি এখানে কি করছেন? আমার ঘরে কি করছেন আপনি? এই কথা বলতেই মেয়েটি আমাকে বলে উঠল যে চুপ থাকো, আস্তে কথা বলো, সকলে শুনবে, তখন ভাববে যে তুমি পাগল এবং তোমাকে পাগল ভেবে নানান। মেয়েটির কথা শুনে আমি চুপচাপ বসে রইলাম। আমি শুধুমাত্র তার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম, কারণ মেয়েটি ছিল অসম্ভব রকমের সুন্দরী। আমি আমাদের স্কুলে যে মেয়েটিকে পছন্দ করতাম তার থেকেও সুন্দর ছিল, এবং এত সুন্দর এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, কি দেখছো আমার দিকে তাকিয়ে? আমি তখন বললাম, না কিছু না, আপনাকে দেখছি, আপনি অনেক সুন্দরী তো এই জন্য। মেয়েটা বোধহয় আমার কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল। তারপর আমি তাকে আবার বললাম যে আপনি এখানে কি করছেন? আমি না হয় চিৎকার না করলাম। মেয়েটি আমাকে তখন বলল যে তুমি অনেক সাহসী আর অনেক দুষ্টু, এজন্যই মূলত তোমাকে আমার ভালো লেগেছে। সেদিন যখন তোমাকে প্রথম দিন দেখেছিলাম ভেবেছিলাম যে তোমাকে ওইখান থেকে ফেলে মেরে ফেলবো, কিন্তু পরবর্তীতে কেন যেন তোমাকে দেখে বেশ মায়া হলো। তুমি একা একাই ভয় পেয়েই নিচে পড়ে যেতে গিয়েছিলে। তোমাকে আমি সেদিন গাছের উপর থেকে বাঁচিয়েছি। এটা ভেবে তখন আমার ভীষণ আপসেট লাগতে শুরু করলো। আমি বললাম যে সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে এবং সত্যি সত্যি সেদিন তুমি গাছের ডালে বসেছিলে? মেরি তখন বলল যে হ্যাঁ। আমি তখন তাকে বললাম যে তুমি গাছের ডালে কেন বসেছিলে? তুমি কে এবং আমার ঘরে কিভাবে আসলে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি কোনো ভূত প্রেত নাকি? মেরি তখন হেসে দিল। হেসে দিয়ে বলল, কেন, আমাকে দেখতে কি পেতনির মতো মনে হয় আর অন্য কোনো কিছুর মতো মনে হয় না? আমি তখন তাকে জানালাম যে না, তোমাকে দেখতে বেশ সুন্দরী, তবে তুমি ভূতের মতো এরকমভাবে এসেছো। মেয়েটি তখন বলল যে আমি একটা পরী। এই কথা শুনতে তখন আমার চোখ একদম ছানা পড়া হয়ে গেল। এর আগে আমি পরীর কথা অনেক শুনেছি, ছোটবেলার দাদার মুখে অনেক গল্পও শুনেছি। দাদা মারা যাওয়ার পর থেকে এই গল্পগুলোকে শোনায় না, তবে দাদার কাছ থেকে অনেক শুনেছি, এবং আমি যখন তার কথা শুনলাম তখন আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি তখন তাকে বললাম যে পরী পরী কি হয় নাকি? আপনি কি সত্যি সত্যি একটা পরী? মেয়েটি আমাকে জবাব দিল যে হ্যাঁ,
আমি সত্যি সত্যি একটা পড়ি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, প্রমাণ দেখান তো। আপনি যে পড়ি আমি বিশ্বাস করছি না। তখন আচমকা ঘরের সিনারি একদম পরিবর্তন হয়ে গেল। আমি দেখলাম আমি ঘর থেকে অনেকটা দূরে কোনো একটা জায়গায় আসমানে ভাসছি এবং উপর থেকে মাটির নিচে দেখা যাচ্ছে। আমি তখন ভয় পেয়ে সাথে সাথে চোখ বন্ধ করে চিৎকার দিলাম। মেয়েটি তখন আমাকে সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে ফেলল এবং নিচে নামিয়ে আমি যখন খেয়াল করলাম যে আমি সেই কদম গাছ তলায় বসে আছি এবং চারিদিকে কদম ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটি আমাকে বলল, আমার কদম ফুল খুব পছন্দ। আমি তাকে বললাম, আমারও খুব পছন্দ, কিন্তু আমার ভয় লাগছে, আমাকে বাড়িতে দিয়ে আসুন। তারপর মেয়েটি আবার আমার চোখ খোলা অবস্থায় বলল, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করে চোখ খুলতে দেখলাম আমি আমার ঘরের সেই জায়গায় বসে আছি। এটা কি কোনো অন্যরকম কোনো কিছু ছিল বা স্বপ্ন ছিল যে সেকেন্ডের মধ্যে এত জায়গা থেকে আমি ঘুরে আসলাম? মেয়েটি তখন বলল যে না, এটা স্বপ্ন না, এটা আমিই করেছি। আমাদের এরকম কিছু অলৌকিক ক্ষমতা আছে। আজকে তাহলে আমি আসি। মূলত হচ্ছে তোমার জ্বর আমার কারণে হয়েছে, এই কারণে হচ্ছে তোমাকে আমি সুস্থ করতে এসেছিলাম। এই নাও, এই জিনিসটা তুমি খেয়ে নিও। তাই বলতেই সে আমাকে একটা শিশি দিল। শিশিটার ভিতরে লাল রঙের একটা পানীয় ছিল। সেই পানীয়টি আমি কোনো কথা না বলে খেয়ে ফেললাম। মেয়েটা আমাকে বললো, জিজ্ঞেস করলো না কিসের পানি? তখন আমি বললাম যে তুমি দিয়েছো সেই জন্য খেয়ে ফেলেছি, তোমাকে আমার ভালো লেগেছে এই জন্য। মেয়েটি একটু হাসি দিয়ে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। এরকমটা কখনো যে হবে আমি কল্পনা করতে পারিনি। আমি বেশি একটা খুশি হয়ে গেলাম, কারণ জিনপরি যে কাউকে দেখা দিতে পারে সেটা আমার বিশ্বাসে ছিল না। আমার সত্যিই কোনো বিশ্বাস হচ্ছিল না যে সে আমাকে দেখা দিয়েছে। পরের দিন সকালবেলা উঠে ভদ্র ছেলের মতো স্কুলে গেলাম। সারাদিন মেয়েটার কথা আমার খুব মনে হতে লাগলো। মেয়েটা খুব সুন্দর ছিল আসলেই, আমার থেকে একটু বড় হবে, তবে তাকে দেখে যে আমি পছন্দ করেছি সেটা বলার অপেক্ষা রাখে না। সে ছিল অত্যাধিক রকমের সুন্দরী। সাধারণত মেয়েরা মেকআপ করে সুন্দরী হয়, তবে সে একদম ন্যাচারাল বিউটি, একদম হারিকেনের আলোয় যেরকমভাবে দেখেছি ঠিক অনেকটা সুন্দরী সে। পরের দিন সারাদিন আমার স্কুলে এরকমভাবেই কাটলো। স্কুলে একদম ঝিমিয়ে ঝিমিয়ে কাটালাম। ভাবলাম যে আজকে সন্ধ্যার দিকে যদি মেয়েটা না আসে তাহলে আমার কাছে খুব খারাপ লাগবে এবং খুব ভয় লাগবে আমার কাছে, কারণ মেয়েটাই আমার সাহস এবং ওকে দেখে আমার খুব সাহস লাগে। আমি বাড়িতে ফিরলাম সারাদিন স্কুল করে। স্কুলে ফেরার পর আমি যখন বাড়িতে থেকে বের হচ্ছিলাম তখন মা বলল, কিরে তুই যে বাড়ি থেকে বের হচ্ছিস না, ব্যাপার কি? খেলতে টেলতে যাস না, তুই আজকে ঘরে বসে আছিস? আমি বললাম, মা আমি তোমাকে সাহায্য করি একটু কাজে। মা বলল, যে ছেলে আমার জীবনে কোনোদিন সাহায্য করে না, এক জগ পানি এনে দেয় না, সেই ছেলে আজকে? আমি বললাম, আচ্ছা দাও না মা। আমি মূলত এই মেয়েটাকে দেখেই আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি জাগছিল, যার কারণেই মূলত হচ্ছে আমার এত ভালো লাগা। তো সব মিলিয়ে ওই রাত্রেবেলা যখন মেয়েটা আবার আসলো তখন আমি জেগেই ছিলাম। আমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছি সেটা নির্ঘাত মেয়েটা বুঝতে পেরেছে। সে আমাকে বলল যে তুমি আমার জন্য বসে আছো তাই না, কিন্তু এত রাত পর্যন্ত জেগে আছো কিসের জন্য? আমি তো তোমাকে এসে ডাক দিতাম, ডাক দিলে না তুমি বুঝতে পারতে। আমি বললাম, না, তোমার জন্য আমি অপেক্ষা করে আছি কাল থেকে। আমার কাছে তোমার জন্য অপেক্ষা করতে খুব ভালো লাগছিল, এই জন্যই মূলত অপেক্ষা করে আছি। তখন মেয়েটি বলল, কি ব্যাপার, আমার জন্য তুমি কেন অপেক্ষা করেছিলে? মেয়েটির এই কথা শুনে আমি তাকে তখন বললাম যে জানি না, তবে তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগছিল এবং কেন জানি তোমাকে খুব পছন্দ হয়েছে আমার। আমি জানো এর আগে কখনো কারোর কোনো প্রেমে পড়িনি, কিন্তু তোমাকে প্রথম দেখাই তোমার প্রতি একটা অন্যরকম টান অনুভব করছি। একথা বলতেই মেয়েটি কিঞ্চিত লজ্জা পেল এবং সে বলল যে আমিও মূলত প্রথম দিন তোমাকে দেখে তোমার প্রেমে পড়েছি, এই জন্যই মূলত তোমাকে আমি সেদিন গাছের উপর থেকে বাঁচিয়েছিলাম। না হলে আমরা কোনো মানুষের সঙ্গে দেখা দিই না বা মানুষের কাছাকাছিও যাই না। এই কদিন তোমার সঙ্গে আমি ছিলাম, যে কদিন তুমি অসুস্থ ছিলে বা যেরকম ভাবে ছিলে, তোমাকে দেখতে সবসময় ইচ্ছে হতো, এই জন্য তোমার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতাম। সেদিনকে তোমার পায়ের মোচ সেটা আমি নিজে ঠিক করেছি। সব মিলিয়ে তোমার প্রতি আমার মন আমি দিয়ে ফেলেছি। আমি যে প্রথম দিন বা দ্বিতীয় দিন মেয়েটার সঙ্গে দেখা করেই এরকম কথা বলে ফেলবো সেটা আমি মোটেই বিশ্বাস করতে পারিনি। মেয়েটিকে সঙ্গে সঙ্গেই আমি কাছে গিয়ে জড়িয়ে ধরলাম, সেও আমাকে জড়িয়ে ধরলো। অবশ্য মেয়েটি আমার থেকে বয়সে বড় ছিল, সেটা তার চেহারার মধ্যেই দেখেই বোঝা যাচ্ছিল। আমার বয়সী হলে নির্ঘাত তাকে বুঝতে পারতাম যে সে আমার বয়সী। সত্যি কথা বলতে তার চেহারা ছিল অন্যরকম সুন্দর আর তার শরীর ছিল অনেক নরম, যেটা ধরে আমি সত্যিই নিজেকে
বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম সুন্দরী এবং নরম দেহি একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড হতে চলেছে, এবং সেও আমাকে বলেছে সেও নাকি আমাকে ভালোবাসে এবং আমাকে ভালোবেসে এখানে এসেছে। আমি মেয়েটির মায়ায় কেন যেন আস্তে আস্তে করে ডুবে যাচ্ছিলাম। মেয়েটির সঙ্গে সময় কাটাতে আমার সবসময় খুবই ভালো লাগতো। ও প্রায় দিনই রাত্রেবেলা আমার কাছে আসতো, আমার সঙ্গে গল্প করত, আমার সঙ্গে যা মনে চায় তাই করত, আমাকে চুমু খেত, আমার হাত ধরে রাখত। মূলত ওর শরীরের প্রতি আমার ছিল অন্যরকম আকর্ষণ। আমি এর আগে কোনো মেয়ের এত কাছাকাছি যাইনি। ওর শরীরটা ছিল একদম তুলোর মতো নরম, এবং সব মিলিয়ে আমার এত ভালো লাগতো যে মাঝে মধ্যে আমি চাইতাম যে ওর বুকের উপর শুয়ে থাকি। এই সমস্ত জিনিসগুলো আমার কাছে খুব অসাধারণ লাগতো, এবং ও যখন আসতো ওর জন্য আমি সারা দিন অপেক্ষা করে থাকতাম। স্কুলে যখন যেতাম আমি তখন ওর জন্য সারা দিন স্কুলে অপেক্ষা করতাম। ও আমাকে বলেছে যে বাবা মার কথা শুনলে তোমাকে আমি আমি চুমু দেবো প্রত্যেকদিন একটা করে। এই জন্য মূলত আমি বাবা মার কথা শুনতাম। আগের মতো ফাজলামি দুষ্টুমি একদমই করতাম না। স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরে পড়াশোনা করতাম, আর এই বাড়িতেই থাকতাম। ওই দিন রাত্রেবেলা ও এসে আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। ও আমাকে বলল যে শোনো, আমার কথা কিন্তু কাউকে বলবে না, বাইরে কারোর কথা, মানে যে আছে তোমার বন্ধু স্কুলে যারা আছে কাউকে কিছু বলবে না। যদি তুমি বলো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, আর তুমি কিন্তু আমাকে দেখতে পাবা না, আমি কিন্তু তখন চলে যাব। এই কথা বলতে আমি বললাম না না, আমি তোমাকে হারাতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে চাই এবং সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো। মেয়েটি তখন আমার কপালে চুমু খেলো এবং বলল, জি আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। তবে হ্যাঁ, তুমি কিন্তু আমাকে ধোঁকা দিতে পারবে না। যদি তুমি আমাকে ধোঁকা দাও তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব, এবং আমি কিন্তু কখনোই তোমার কাছে আসবো না। আমি বললাম, জি না, আমি কখনোই তোমাকে ধোঁকা দিব না, তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এবং সবসময় ভালোবেসে যাব। আমাদের স্কুলে একটা মেয়ে ছিল, যে মেয়েটা কিনা আমাকে পছন্দ করত, আমাদের ক্লাসেই পড়তো। সব মিলিয়ে ওই মেয়েটা অনেকদিন থেকেই আমার প্রতি একটা অন্যরকম নজর রেখেছিল। ওই দিন দুপুরবেলা আমরা যখন স্কুল থেকে ফিরছিলাম, ওই দিন ছিল বৃহস্পতিবার এবং হাফ ক্লাস ছিল, যার কারণে অর্ধেক ক্লাস হয়ে আমাদের ছুটি দিয়ে দিয়েছিল। মেয়েটি আমাকে বলেছিল যে সে আমাকে সমস্ত কিছু দিবে, যা মন চায় তাই আমার জন্য করবে, কিন্তু আমি যদি কখনো ওকে ধোঁকা দিই তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে, এই কথাটা আমাকে বলেছিল। তো সেটা আমি সমস্ত মেয়েদের থেকে দূরে থাকতাম এবং মনে মনে ভাবতাম যে এই সমস্ত মেয়েদের কাছে যেন আমি কখনো না যাই। ঠিক তেমনটাই, মেয়েদের কাছে আমি ঘেঁষতাম না, কিন্তু ওই মেয়েটা ওদিনকে আমার কাছে এসে কথা বলে এবং তার একজন বান্ধবী এসে বলে যে ভাই আপনি ভালো আছেন? আমার নাম ধরে বলল। আমার নাম ভালো আছি। তুমি ভাই করে বলছো কিসের জন্য? আমরা তো একই ক্লাসে পড়ি। ও তখন বলল যে আমার বান্ধবী তো আপনাকে পছন্দ করে। আমি বললাম, আপনি একটু করে বলার কি আছে, আর পছন্দ করলে কি, আমি তো তাকে পছন্দ করি না, আমি তো পরিমেয়েটাকে পছন্দ করি, এবং আমি ওকে বলি কি যে না, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমার পিছন পিছন ঘুরো না। তাই বলে আমি খুব দ্রুতগতিতে হেঁটে বাড়িতে চলে আসলাম। আমি ওই পরিমেয়েটার সঙ্গে ওই রাত্রেবেলা শুয়েছিলাম একসাথেই। আমরা প্রত্যেকদিন রাত্রেবেলা গল্প করতাম। এরকম অসংখ্য রাত আমরা একত্রে একসাথে কাটিয়েছি, ওর সঙ্গে গল্প করে, ওর সঙ্গে কোলে মাথা রেখে গল্প করে। কিন্তু ওই দিন রাত্রেবেলা ও এসে আমাকে বলল যে তুমি আজকে ওই মেয়েটার সঙ্গে কেন কথা বলেছিলে? আমি তখন বললাম, কোন মেয়েটা? ও তখন আমাকে বলল যে ওই মেয়েটার সঙ্গে দুপুরবেলা তুমি কথা বলেছিলে। আমি বললাম, ওই মেয়েটি আমার কাছে এসেছিল কথা বলতে, আমি কথা বলিনি। তখন ও আমাকে রাগ করে বলল কি যে না, তুমি কথা বলেছিলে, এই জন্যই আমি তোমার উপর রাগ করে আছি। তখন বুঝতে পারলাম যে মানুষ হোক বা জিন পরি, এরা সকলেই জেলাস ফিল করে তাদের নিজেদের ভালোবাসার মানুষটিকে নিয়ে, এবং আমাকে নিয়েও ও অনেকটা রাগ করেছিল। ওর রাগ ভাঙাতে আমার অনেকটা বেগ পোহাতে হলো। শেষমেশ একটা চুমু খেলাম ওকে, তখন ও কিছুটা স্বাভাবিক হলো। আমি ওকে বললাম যে তুমি তো আমাকে তোমাদের ওদিকে ঘুরতে নিয়ে গেলে না, তোমাদের ওদিকে ঘুরতে যাওয়ার আমার খুব ইচ্ছে, আমার খুব শখ, আমাকে নিয়ে যাবে না তুমি? ও আমাকে তখন বলল যে হ্যাঁ নিয়ে যাব, আমাদের ওইখানে সকলের যাওয়ার অনুমতি নেই, তবে আমি তোমাকে নিয়ে যাব, সময় হলেই তোমাকে নিয়ে যাব, তুমি আর একটু বড় হও, তারপর আমি তোমাকে সময় হলে এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে? আমি তখন বললাম, আমি তোমার সাথে চলে যাব, আমি এখানে থাকবো না। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু বড় হও, তারপর তোমাকে আমি নিয়ে যাব, আর এমনিতে তো আমরা খুব ভালো সময় কাটাচ্ছি এরকম, তাই না? ও আমাকে এটা বলার পর আমি বললাম, আচ্ছা ঠিক আছে,
কিন্তু ঘরের ভিতরে থাকতে ভালো লাগছে না, চলো আমরা বাইরে কোথাও যাই। সঙ্গে সঙ্গে ও আমাকে চোখ বন্ধ করে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। বেশ খানিকক্ষণ উড়লাম বা না কি করলাম জানি না। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটা অদ্ভুত দেখতে জায়গায় আসলাম, যে জায়গার চারিদিকে পানি, শুধু পানি আর পানি, এবং মাঝখানে একটা ছোট্ট ঘর। সেরকম একটা জায়গা আমাকে নিয়ে আসলো। আমি বললাম এটা কোন জায়গায়? ও বললো এটা একটা লেকের মাঝখানের ঘর, এখানে কেউ থাকে না রাত্রেবেলা, যার কারণে রাত্রেবেলা আমি এখানে আসি, এখানে এসে সময় কাটাই, আমার কাছে খুব ভালো লাগে। অনেকদিন ভেবেছি তোমাকে এখানে নিয়ে আসবো, কিন্তু আজকে যেহেতু তুমি নিজেই বললে, তো সেহেতু এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তারপর আমি এবং সেই মেয়েটি সেখানে বসে গল্প করলাম। তারপর তার বুকের উপর মাথা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। আমার কাছে ওর সাথে থাকতে এত ভালো লাগতো। ওর গায়ের সুঘ্রাণ, ওর চেহারা, ওর সৌন্দর্য, সমস্ত কিছু যেন আমাকে বিমোহিত করেছিল, এবং ওর প্রতি আকর্ষণ বোধ করার জন্য এর থেকে বেশি কিছু হয়তো আর কিছু লাগে না। আমি ওকে অসংখ্যবার বলেছি যে আসো আমরা শারীরিক সম্পর্ক করি, কিন্তু ও মূলত রাজি হয়নি। ও বলল কি যে সময় তো আছে, তুমি আর একটু বড় হও, তোমাকে যখন এখান থেকে নিয়ে যাব তখন সমস্ত কিছু করবো আমরা, ঠিক আছে? ওর মূলত প্ল্যান ছিল আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার, এবং সেটা আমাকে বলেছে। আমি ওর সঙ্গে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম, এবং যাওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডিও ছিলাম। একদিন সন্ধ্যের দিকে আমি যখন কোচিং শেষ করে বাড়িতে ফিরছিলাম, তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা। আমরা সকলে প্রায় একই কোচিংয়ে পড়তাম। আমাদের যে স্যার ছিল, সেই স্যারের কোচিংয়ে একই সঙ্গে আমরা পড়তাম। তো ওই কোচিংয়ে ওই মেয়েটি আমার ঠিক অপোজিট সাইডে বসতো, এবং আমাকে এড়ে এড়ে দেখতো এবং এরকমভাবে কথা বলার চেষ্টা করতো। তো ওই দিন আমাকে পা দিয়ে খোঁচাচ্ছিল। তো ওই দিন হচ্ছে গিয়ে আমাদের যে কোচিং সেন্টার ছিল, সেই কোচিংয়ের সবার শেষে যে ক্লাস যেটা ছিল সেটা আমাদেরই হতো, এবং সবার শেষে ওই দিনকে আর কোনো স্টুডেন্ট আসছিল না, শুধুমাত্র আমি এবং ও ছিলাম, এই দুজনই ছিলাম। এবং এই দুজন থাকার কারণে ওর সঙ্গে ও আমার সঙ্গে কথা বলার একটা স্পেস পেয়েছে। তো স্যারও ওই সময় আসছিল না। তো সঙ্গে সঙ্গে উঠে গিয়ে যে আমাদের যে কোচিংয়ের দরজা ছিল, সেই দরজাটা বন্ধ করে দিয়ে আসলো। বন্ধ করে দিয়ে এসেই সঙ্গে সঙ্গেই আমাকে এসে জড়িয়ে ধরলো, যেটা মোটেই আমার কাছে কোনো কাম্য জিনিস ছিল না। ও যেরকম একটা জিনিস আমার সঙ্গে করবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। আমাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে একদম জোর করে আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলো। মূলত মেয়েটা সুন্দর ছিল, এবং অন্য 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 সমস্ত মেয়ে থেকে ভালো ছিল। আমার যদি পরিটার সঙ্গে দেখা হওয়ার আগে ওই মেয়েটার সঙ্গে দেখা হতো, তাহলে সম্ভবত ওর সঙ্গে আমি প্রেম করতাম, বা যে কোনো কিছু ওর প্রেম আমি নাকচ করতাম না। কিন্তু পরিটার সঙ্গে তো আমার সম্পর্ক আছে। ঠিক তখনই আচমকা সেখানে আমি সেই পরিটাকে দেখতে পেলাম। কোচিংয়ের অন্য সিটের উপর ব্যাক সিটে সেখানে সে দাঁড়িয়ে আছে, এবং আলোকিত হয়ে সে সেখানে আমার দিকে আগুন চোখ করে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে সেই মেয়েটির চুল ধরে সে সেখান থেকে টেনে পিছন দিকে সরিয়ে ফেলল। তখনই রুমের ভিতরে স্যার ঢুকলো। স্যার ঢুকে দেখলো ও নিচে পড়ে আছে, এবং আমি এক কোণে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গেই স্যার বলল, কি হলো, ও পড়ে আছে কিসের জন্য এখানে? ও তখন উঠে বলল, জানি না স্যার, আমি কিভাবে যেন এখানে উড়ে এসে পড়লাম। স্যার বললো কি কিভাবে পড়লাম মানে আবার কি? তখন স্যার ঘরের ভিতরে ঢুকে বললো, জায়গা মতো বসো। তারপর ক্লাস করলাম। আমি দেখলাম সেই পরি মেয়েটি তখন সে রুমের ভিতরে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে সে কোনো কিছু ভাবে কিনা বা বলে কিনা, কিন্তু মেয়েটি আমার সঙ্গে এরকম ভাবে না করলেও পারতো। আমি ক্লাস শেষ করে বের হয়ে মেয়েটিকে বললাম যে তুমি যেটা করেছো ঠিক করনি, এটার জন্য তুমি শাস্তি পাবে, এবং সেটা আমি নয়, অন্য কেউ তোমাকে শাস্তি দিবে। তুমি জানো না হয়তো যে আমার সাথে কি আছে। এর পরের দিন শুনলাম যে সেই মেয়েটা নাকি ভীষণ জ্বর, এবং সে ভীষণ অসুস্থ। ওই পরিটা সম্ভবত মেয়েটিকে কোনো কিছু করেছে, এবং মেয়েটি আমাকে এসে বলল যে তুমি এরকম একটা কাজ কেন করলে বলো তো? আমি তখন বললাম, আমি তো কোনো কিছু করিনি, ওরাই আমার সঙ্গে এরকমটা করেছে, এবং আমি ওর সঙ্গে এরকমটা কখনোই করতে চাইনি। আমি ওকে বলে দিয়েছি যে আমার প্রেমিকা আছে, আমি একজনের সাথে এঙ্গেজড, আমি তোমার সাথে কোনো কিছু করতে পারবো না। পরিমেয়েটি ভীষণ রেগেছিল, এবং রেগে গিয়ে বললো কি যে আমি তোমার সঙ্গে আর দেখা করব না, আর আসবো না। আমি বলেছিলাম যে মেয়েদের থেকে তুমি দূরে থাকবে, এবং তুমি শুধু আমার। তোমাকে আর কিছুদিন পরে আমি আমাদের ওইখানকে নিয়ে যেতাম, কিন্তু তুমি সেই নিয়ম ভঙ্গ করেছ। আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। একথা বলেই সে সেখান থেকে গায়েব হয়ে গেল। আমি তখন ভীষণ কষ্ট পেয়ে চিৎকার করতে শুরু করলাম, এক প্রকার পাগলের মতো হয়ে গেলাম। আমার পরিবারের সকলে আমাকে দেখে বলল, কি রে, তোর কি হয়েছে? আমার শরীর ততদিন অনেকখানি ভেঙে গিয়েছে, কারণ আমি রাত্রেবেলা ঘুমাতাম না, সারাদিন জেগে থাকতাম, সারা রাত জেগে থাকতাম, ঘুমাতাম খুব কম, স্কুলে গিয়ে ঘুমাতাম, কোচিংয়ে গিয়ে পড়াশোনা দিতাম না,
সব মিলিয়ে আমাকে নিয়ে আমার বাবা মা এমনিতেই টেনশনে ছিল, কিন্তু এরকম পাগলামি দেখে আমার বাবা মা আরও বেশি একদম অন্যরকম হয়ে গেল। এবং তখন আমার বাবা মা আমাকে হাসপাতালে ভর্তি করলেন। হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তাররা বললেন যে তার মানসিক নিশ্চয়ই কোনো আঘাত পেয়েছে, শারীরিক কোনো সমস্যা নেই। আমাকে বাড়িতে নিয়ে আসা হলো। তারপর অনেক কবিরাজ ফকির দেখানো হলো, কিন্তু কোনোভাবেই আমি সুস্থ হচ্ছিলাম না। আমি শুধুমাত্র একটা কথাই বলতাম, ওই মেয়েটিকে এনে দাও, ওই মেয়েটিকে এনে দাও। কোন মেয়েটি সেটা তারা বলতে পারতো না। তো একটা সময়ে আমাদের বাড়ির পাশে এক হুজুর ছিলেন, মূলত হচ্ছে আমাদের মসজিদের যে হুজুর, উনি আমাদের বাড়ির পাশে থাকতেন, বাড়ি থেকে প্রায় পাশের মহল্লায়। তো উনি একদিন আমাদের বাড়িতে আসছিলেন কি একটা কারণে যেন। তো আমাকে দেখে তখন বুঝতে পারলেন যে আমার উপর কোনো জিনের আঁচড় ছিল, এবং সেই জিনের আঁচড়টা এখন পর্যন্ত আমার উপর রয়েছে, এবং সেটা কোনো ডাক্তার কবিরাজ কেউ ঠিক করতে পারবে না। এটা দেখে তিনি চমকে যান এবং চমকে গিয়ে বলেন যে ওর উপর একটা জিনের আঁচড় এবং নজর সবসময় আছে, এমনকি এই জিনটা এই বাড়ির আশেপাশে এখনও আছে এবং ওকে নিয়ে যাওয়ার জন্য মূলত অপেক্ষা করছে। ওর বয়স তো এখন পর্যন্ত পূর্ণ হয়নি, বয়স পূর্ণ হওয়া মাত্রই ওকে নিয়ে যাবে, আর মাত্র কয়েকটা দিন, তারপর ওর বয়স সম্পূর্ণ হলে ওকে এখান থেকে নিয়ে যাবে। সেই পরীটা এখন পর্যন্ত ওর জন্য অপেক্ষা করে আছে। এই কথা শোনার পর আমার বাবা মা তো সম্পূর্ণরূপে ভয় পেয়ে যায়, কারণ তাদের একমাত্র ছেলে আমি যদি কোনোভাবে নিয়ে যাই তাহলে তো তারা নিজেকে সামলাতে পারবে না। আমি তখন খুব ভয়ঙ্কর অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে লাগলাম। আমাকে হুজুর উঠানের একদম মাঝখুঁটির সঙ্গে বাঁধলেন। এই বিষয়টা এবং ঘটনাটা আমাদের বাড়ির আশেপাশের কেউ যাতে না জানতে পারে, এই জন্য আমাদের বাড়ির যে গেট ছিল সেই গেটটা বন্ধ করে দেওয়া হলো। আমাদের বাড়ির যে চাচারা ছিল তারা মূলত হচ্ছে বাড়ির কাউকে বাড়ির বাইরে কাউকে এই ঘটনাটা বলতে চান না বা করতে চান না বলেই মূলত এই কাজটা করা হয়েছে। তো বেশ খানিক্ষণ হুজুর আমাকে দোয়া দরুদ পড়ে আমার চারিদিকটা বন্ধ করলো। তো যখন বন্ধ করলো তখনই মূলত হচ্ছে কি একটা দৈব্য কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা ছিল খুবই মারাত্মক এবং খুবই অন্যরকম রাগান্বিত কণ্ঠ, মেয়ে কণ্ঠ। তো কণ্ঠটা বলছে যে ওকে আমাকে নিয়ে যেতে দে, তোরা ওকে নিয়ে যেতে না দিলে কিন্তু তোদেরকে মেরে ফেলবো, তোদের সকলকে ক্ষতি করবো আমি। তো হুজুর তখন বললেন যে তুই ছেলেটার উপর এরকম জাদু করেছিস কিসের জন্য, আর ছেলেটাকে যদি তুই নিয়েই যাবি তাহলে এই কদিন তুই ওর কাছে আসিসনি কিসের জন্য। তো ও তখন বললো যে ওই ছেলেটি একটা মেয়ের সঙ্গে এরকমভাবে মেলামেশা করেছে, যার কারণে ওকে আমি শাস্তি দিতে চেয়েছিলাম, আর ওকে তো আমি নিয়ে যাব, কারণ ওকে আমি পছন্দ করি, ওকে আমার সঙ্গে নিয়ে যাব। তো তখন সেই হুজুর মূলত হচ্ছে সেই ছেলের গলায় তাবিজ পরায় একটা, তারপর হচ্ছে গিয়ে আরেকটা বাড়ি বন্ধ দেয় এবং সমস্ত কিছু করে। তো হুজুর বাড়ি বন্ধ এবং সমস্ত কিছু করার পরে সেই পরিমেয়েটি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আশেপাশে এবং খুব জোরালো কণ্ঠে বলেছে ওকে আমি নিয়ে যাব, যদি কোনোদিন সুযোগ পাই তাহলে ওকে আমি নিয়ে যাব, ওকে আমি খুব পছন্দ করি এবং ভালোবাসি। পরিটার এই কথা শুনে হুজুর বললেন যে তুই ওর উপর বশ করেছিস, তুই দেখ ওর চেহারা দেখ, ওর শরীর দেখ, তুই কি করেছিস, ওকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছিস, ওকে তুই এমনভাবে বশ করেছিস যে ও তোকে ছাড়া কিছু বোঝে না, তুই তো এটা ওর ক্ষতি করেছিস আর ওকে নিয়ে যেতে চাস, তুই তো একটা আশরাফুল মাকলুকাত না, তুই তো একটা জিন, তুই কেন ওকে নিয়ে যেতে চাস। তো হুজুর এই কথা বলার পর তখন সে পরীটা বলল যে আমি ওকে পছন্দ করি এবং আমি ওকে নিয়ে যাব, তুই পারলে ঠেকাস। তো এই ঘটনার পর থেকে সেই পরিমেয়েটি এখন পর্যন্ত ওই ছেলেটার উপর বশ করার জন্য অনেক কিছু করেছে, কিন্তু ছেলেটা যখন ওই হুজুরের স্বাধীনাপন্ন হয় এবং তাবিজ পড়ে, হুজুরের যখন দরদ পড়ে তার উপর থেকে সে জিনটার আঁচড় ছড়ায়, তখন সে বুঝতে পারে যে আসলে সেই পরিমেয়েটি তারপর বশ করে রেখেছিল এবং বশ করে মূলত তাকে ভালোবাসার এক প্রকার প্রলোভন দেখিয়ে, তো ছেলেটির মনে একটু একটু অনুভূতি ছিল সেই পরিমেয়েটির জন্য, তাকে তো এমনি এমনি পছন্দ হয় না। তো মেয়েটি মূলত হচ্ছে সুন্দরী একটা মেয়ের বয়স রূপ ধরে তার কাছে এসেছিল। তো ছেলেটি এখন পর্যন্ত সেই মেয়েটিকে ওরকমভাবে পছন্দ করে, কিন্তু ছেলেটি যখন জেনে গিয়েছে সে একটা পরী এবং তারপর সম্পূর্ণ উপর বশ করেছিল এবং এটা রূপ ধরে এসেছিল, তখন সে মূলত এখান থেকে ফিরে আসে। তো এই ঘটনার প্রায় আজকে থেকে 9-10 বছর কেটে গিয়েছে। তো 9-10 বছরের ভেতরে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সে সবসময় মূলত তাবিজ পড়ে তার থাকতে হয়। এই ঘটনাটি হচ্ছে আমাদের এলাকারই এক ভাইয়ের ঘটনা। তো এখন পর্যন্ত তার তাবিজ পড়ে থাকতে হয়, তার বাড়ি ঘেরাও দেওয়া, তাকে অনেক নিয়ম নীতি মানতে হয়, কারণ হচ্ছে পরীটা তাকে বলেছে যে যখনই সুযোগ পাবে তখন তাকে নিয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ছেলেটি যখন বিয়ে দিতে যায়, তো বিয়ে দিতে গেলে ছেলেটির যে যার সঙ্গে বিয়ে মূলত ঠিক করা হয় সেই মেয়েটির কোনো না কোনো সমস্যা হয় বা কোনো না কোনো ঝামেলা হয় আর কি। আজ পর্যন্ত 3বার বিয়ে দিতে গিয়েছে, 3বার এরকম ঝামেলা হয়েছে। তো
এই বিষয়টা বোঝার পরে যে হুজুর বলে কি যে যার সঙ্গে বিয়ে হবে তাকেও বন্ধ দিতে হবে এবং এক প্রকার গোপনভাবে বিয়ে দিতে হবে। তো এই ভাইটির সম্ভবত আর কিছুদিন পরে আবার বিয়ের একটা যোগ আছে, তো বিয়ে দেখা চলছে। তো এই সমস্যা শোনার কারণেই মূলত মানুষকে কেউ বিয়ে দিতে চায় না। তো সব মিলিয়ে এরকম অবস্থায় এখনও আছে সে ভাইটি। তো আশা করি যে সে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক এবং সেই পরীটা যে তাকে নিয়ে যেতে চায় সে যেন তাকে না নিয়ে যায়। তো এই দটাই আমরা করব সকলে মিলে এবং তার জীবন যেন স্বাভাবিক হয়ে ওঠে আবার। সব মিলিয়ে সকলের কাছে সে দোয়া চেয়েছে। আশা করি আপনারা তার জন্য দোয়া করবেন। তার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো, ঘটনাটি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনাদের কারো কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখিয়ে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান ঘটনা পাঠাতে পারেন। বেশি বেশি করে আমাদেরকে কমেন্ট করুন, লাইক করুন, আমাদের ভিডিও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।